সাথী, তুই এখনো অবধি কিচ্ছু খাসনি। নে, একটু দুধ খেয়ে নে। আমি জানি মা, তুই খুব চিন্তায় আছিস, কিন্তু কিছু না খেলে তোর সব সমস্যা তো আর মিটে যাবে না, তাই না? হ্যাঁ, নে একটুখানি দুধ খেয়ে নে। নে মা, খা। সাথী, সাথী দরজা খোলো। ইন্দ্র, বাবা ইন্দ্র এসেছে। ইন্দ্র, তোমার গ্রহ দোষের কারণে আমার ছেলেটা মরতে বসেছে। আমি হাত জোর করে মিনতি করছি, আমার ছেলের সঙ্গে দেখা করো না। সাথী, সাথী দরজা খোলো। সাথী, আমি তোমার নামে দিব্যি করে বলছি, তোমাকে না দেখে আমি এখান থেকে যাব না। সাথী, তুমি এখানে কি করছো? তুমি তো জানো যে আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারি না। চলো আমার সঙ্গে। কি হলো? আচ্ছা, মা বাবার জন্য ভয় পাচ্ছ তুমি? আরে তুমি ওনাদের নিয়ে চিন্তা করো না, আমি সব সামলে নেব। তুমি শুধু চলো আমার সঙ্গে। বাবা তুমি ইন্দ্রকে বলো যেন হাসপাতালে ফিরে যায়। আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি সাথী। হাসপাতালে গেলে তোমাকে সাথে নিয়ে যাব। আরে ওইদিকে বৌদি আর রিঙ্কি তোমার নামে না জানি কত কি কথা বলছে। বলছে যে তুমি জেনে বুঝে তোমার বাপের বাড়িতে চলে এসেছো। কে কি বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না ইন্দ্র, কিন্তু এটা নিশ্চিত যে আমি তোমার সঙ্গে ফিরব। তার মানে তুমি ওই পুরোহিত মশাইয়ের কথাটা এতটাই সিরিয়াসলি নিয়ে ফেলেছো যে আমাকে ছেড়ে চলে এলে? আরে এইসব গ্রহটোহর জন্য না, যা হয়েছে সেটা শুধু একটা দুর্ঘটনা। আর যদি তুমি ওইভাবে বেরিয়ে না আসতে তাহলে কি আমি বাইরে আসতাম? তাহলে এই দুর্ঘটনা আমার জন্যই হয়েছে, এটা তো তুমি মানো ইন্দ্র? একেবারেই মানি না, আর না কোনোদিন মানবো। যখন আমি এইসব গ্রহের বিষয় নিয়ে ভাবছি না, তখন তুমি কেন ভাবছো? ইন্দ্র সোজা কথা শুনবে না, আমায় অন্য কিছু একটা করতে হবে, তবেই ও যাবে এখান থেকে। দাঁড়িয়ে আছো কেন? চলো। ইন্দ্র, আমি এমন মানুষের সঙ্গে কথাই বলতে চাই না যে নিজের স্বার্থের জন্য আমার নামে নিজের বাবা মাকে মিথ্যে বলেছে। বাবা তুমি গিয়ে ওকে হাসপাতালে ফিরিয়ে দিয়ে এসো। আচ্ছা, আমি খুব ভালো করেই জানি তুমি এসব কেন বলছো। বন্ধ করো এই ফালতু অজুহাত দেওয়া। আমি কোনো অজুহাত দিচ্ছি না ইন্দ্র, বললাম তো যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। জামাই বাবাজি, চলো আমি তোমায় হাসপাতালে পৌঁছে দিই। বাবা, আমি কোথাও যাব না। সাথী, 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 সাথী দরজা খোলো প্লিজ, একবার দরজাটা খোলো প্লিজ। সাথী একবার আমার কথাটা শোনো। সাথী দরজা খোলো প্লিজ। দেখো বাবা, ও তোমার কথা শুনবে না, দরজা খুলবে না ও কিছুতেই। চলো আমি তোমায় হাসপাতালে পৌঁছে দিই। বাবা বললাম তো সাথীর সঙ্গে কথা না বলে যাব না। আমার কথা শোনো, আমি জানি ও দরজা খুলবে না, তোমার সঙ্গে কথা বলবে না। কেন তুমি তোমার শরীর খারাপ করছো? চলো। আমি যেভাবে এসেছিলাম সেইভাবে চলে যাব। তুমি খুব ভুল করছো সাথী। সন্তোষী মা, আমি কি করে বোঝাই ইন্দ্রকে? ওর ক্ষতি হোক আমি এটা দেখতে পারবো না। আমি চলে যাচ্ছি সাথী, কথা বলতে হবে না তোমাকে, কিন্তু একটা কথা মনে রেখো, যদি তুমি ভেবে থাকো যে তুমি আমার সঙ্গে থাকলে আমার ক্ষতি হবে, তাহলে বলে রাখি তুমি আমার সঙ্গে না থাকলেও আমার ক্ষতি হবে। আমার কথা শোনো বাবা, চলো। বাবা আমি বললাম তো আপনাকে যে আমি চলে যাব। চলে যাচ্ছি আমি, একাই চলে যাচ্ছি আমি। ইন্দ্র এরকম অবস্থায় একা কি করে যাবে? কি করি আমি?
সাথে তুমি আমার সঙ্গে ঠিক করলে না, কিন্তু বেরিয়ে এসে একবার কথা বলতে পারতে। সাথী, আমার মাথা খারাপ হয়ে গেছে। সাথী নেই, তবুও গলার আওয়াজ শুনতে পাচ্ছি। কে কি বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না ইন্দ্র, কিন্তু এটা নিশ্চিত যে আমি তোমার সঙ্গে ফিরবো না। বললাম তো আমি সত্যিই তোমার সঙ্গে কথা বলতে চাই না। সাথে তুমি কেন কথা বললে না আমার সঙ্গে? একবার ফিরে এসো না তোমার ইন্দ্রের কাছে। সাথে মেয়েটির কুষ্ঠিতে গ্রহ দোষ আছে। আজ থেকে শুরু করে 1 মাস 7 দিন তোমরা যদি একে অপরের থেকে দূরে থাকো আর সেই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো, তাহলে তারপরেই তোমাদের বিবাহ হতে পারে। একবার আমার কারণে তোমার প্রাণ সংশয় হতে চলেছিল ইন্দ্র, তাই আমার ছায়াও আমি তোমার ওপর পড়তে দিতে পারবো না। আমায় ক্ষমা করে দিও, একটা মাসের জন্য মেনে নাও। নিধি, তুমি এখানে ঘুমিয়ে আছো, আর ওদিকে ইন্দ্র সাথীর দুঃখে ঘুরে বেড়াচ্ছে। যাও, ওর কাছে যাও। নিধি, ওঠো আর যাও ইন্দ্রের কাছে। এখন বসে বসে ভাবার সময় নয় নিধি, শীঘ্র প্রস্থান করো। আরে কি হয়েছে নিধিমা? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আর বাবা, তুমি সবসময় বাধা দিও না তো, সরো সামনে থেকে। আরে এমন উগ্র আচরণই হওয়া উচিত আমার ভক্তের। মাকে তো আমি ফোন করে বলেছিলাম, এখনো কেউ এলো না কেন ইন্দ্রকে নিতে? ইন্দ্র, এই গাড়িটা তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। অসংখ্য ধন্যবাদ সন্তোষী মা, আমার ইন্দ্রকে বাঁচানোর জন্য। ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র ওঠো, ইন্দ্র ওঠো। কে? ইন্দ্র, তুমি ঠিক আছো তো? আর এখানে কি করছো? ডক্টর নিধি এখানে? উনি এখানে কি করছেন?
যাই হোক, ভালোই হয়েছে উনি এসেছেন। অন্তত ইন্দ্রকে হাসপাতালে তো নিয়ে যাবেন। জানি না এখানে কিভাবে এলাম, আমি তো সাথীর কাছে গেছিলাম, ও আমার সঙ্গে কথা বললো না। হ্যাঁ, কিন্তু তুমি এই অবস্থায় বাইরে বেরোলে কেন? চলো ওঠো, সাবধানে গাড়িতে বসবে, চলো এসো। সাবধানে সাবধানে। ইন্দ্র, তুমি ঠিক আছো তো? নীতি ম্যাডাম, সাথী মনে করে যে ওর গ্রহের জন্য আমার জীবন বিপদে পড়েছে, সেই কারণে ও নিজের বাড়ি চলে গেছে। আমি এসব কিছু মানি না নিধি ম্যাডাম। ওকে কেউ গিয়ে বোঝাক যে ও আমার জীবন। যদি ও আমার সঙ্গে থাকে তাহলে আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার। ইন্দ্র, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আই মিন ওই ইন্দ্র, তুমি একটু সময় দাও নিজেকেও আর ওকেও, ওকে? ডক্টর নিধি ইন্দ্রকে নিয়ে হাসপাতালে কেন যাচ্ছেন না? উনি যখন জানেন যে ইন্দ্রের অবস্থা এত খারাপ, মনে হচ্ছে এক্ষুনি দৌড়ে ইন্দ্রর কাছে চলে যাই। কিন্তু কি করব, চাইলেও যে ওর কাছে যাওয়া যাবে না। তোমাকে দেখে ভীষণ উইক মনে হচ্ছে। একটা কাজ করো, তুমি চোখ বন্ধ করো আর বিশ্রাম করো। আমি সিটটা একটু পিছিয়ে দিচ্ছি, 1 মিনিট। অবশ্য যতটা ভাবতাম ততটাও খারাপ নও তুমি, বেশ কিউট। আর আরো একটা ভালো গুণ আছে তোমার, যে তুমি তোমার বউকে খুব ভালোবাসো। প্রতিটা মেয়ে তো এরকমই একটা ছেলে চায়, যে তার পার্টনার শুধু তাকেই ভালোবাসবে, তার পাশে থাকবে। কতক্ষণ ধরে ডক্টর নিধি এখানেই দাঁড়িয়ে আছেন, যাচ্ছেন না কেন হাসপাতালে? উনি আবার ইন্দ্রকে হাসপাতালে না নিয়ে গিয়ে শত্রুতা করছেন না তো? চাইলেও আমি তোমার সঙ্গে শত্রুতা করতে পারবো না। আফটার অল তুমি যে ভীষণ কিউট। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু আপনি? না, আমি তো শুধু ওই চেক করছিলাম যে তুমি অজ্ঞান হয়ে যাওনি তো, সেই জন্য এভাবে, মানে ফিভার আছে কিনা সেটা চেক করছিলাম। তুমি বিশ্রাম নাও, ওকে? হ্যালো ডক্টর নিধি, আপনার পেশেন্ট ইন্দ্র মিসিং। ওর বাড়ির লোকেরা জিজ্ঞেস করছে। ওনার বাড়ির লোকেদের সঙ্গে আমার কথা বলান। এই ডাক্তার, আমার ভাই কোথায়? অভয় বাবু, আপনার ভাই মিসিং হয়নি, ও আমার সঙ্গে আছে। কি? তোমার সাথে আছে? হ্যাঁ,
আরে মানেটা কি? মানেটা হলো যে ইন্দ্র আমার পেশেন্ট হয়, ও ডক্টরের সঙ্গে তো থাকতেই পারে, তাই না? আর দেখুন এখনো শরীরটা একদমই ঠিক নয়, তাই ওকে এখন আমি আমার বাড়ি নিয়ে যাচ্ছি। আরে বাড়িতে কেন নিয়ে যাচ্ছ? হাসপাতালে কেন নিয়ে আসছো না? অভয় বাবু, হসপিটালে তো ডক্টররাই ট্রিটমেন্ট করে, আর আমিও তো একজন ডক্টর, সেই জন্য ইন্দ্র আমার বাড়িতে সেফ থাকবে। তাই আপনি প্লিজ হসপিটালে একটু সবাইকে বলে দিন যে ইন্দ্রকে আমি এখন আমার বাড়ি নিয়ে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ, বাই। ইন্দ্র, আমি তোমার খুব ভালো করে খেয়াল রাখবো। মাতা, কিছুতেই বুঝে উঠতে পারছি না দেবরাজ ইন্দ্রকে কিভাবে খুঁজবো। আমরা এখন পৃথিবীতে মানুষ রূপে, আর এই মানুষ রূপে আমরা দেবরাজ ইন্দ্রর জন্য জপ, তপস্যা, পূজা অর্চনা করে ওনাকে প্রসন্ন করে ওনাকে আমাদের সামনে প্রকট হওয়ার জন্য অনুরোধ করতে পারি, কিন্তু উনি আসবেন কি করে মাতা? উনি তো নিজেই বন্দী। এখন আমাদের কি করণীয় তাহলে মাতা? দেবর্ষি, আপনার ব্যাকুল হওয়া স্বাভাবিক, কিন্তু কঠিন পরিস্থিতি কখনো কখনো আমাদের লক্ষ্যের উদ্দেশ্যে নিয়ে যায়। সেই জন্য আমাদের উচিত আমাদের লক্ষ্য স্থির রাখা। যথাজ্ঞা মাতা। মাতা, ওই বাহনটা দেখুন, ওতে তো সাথীর স্বামী ইন্দ্র আছে মাতা। মাতা, এই তো সেই কন্যাটি না যার জন্য ইন্দ্রর বিবাহের প্রস্তাব গিয়েছিল? ইন্দ্র, ওকে সঙ্গে এনেছিস কেন মা? বাবা, ওসব তোমাকে পরে বলবো, তুমি প্লিজ এখন আমাকে একটু সাহায্য করো না, প্লিজ। নারায়ণ নারায়ণ, এ কি হচ্ছে মাতা? কিছুক্ষণ আগেও তো ইন্দ্র চিকিৎসালয়ে ছিল, আর এখন এখানে। মাতা, একবার দেখুন ওই কন্যাটিকে, যে প্রকার ও ইন্দ্রকে সেবা করছে, কোনো চিকিৎসক তো সেভাবে করে না মাতা। মাতা, দুটি মানুষের মধ্যে হাব ভাব কথাবার্তা দেখলেই তাদের মধ্যে সম্পর্ক আর তাদের মনের মধ্যে কি চলছে তা বোঝা অত্যন্ত সহজ হয়ে যায় মাতা। মাতা, আমার তো মনে হচ্ছে এই সব কিছু ভক্ত সাথীকে জানানো উচিত, এর সাথে ওর ভবিষ্যৎ জড়িত মাতা। দেবর্ষি, এই সময় আমাদের প্রধান লক্ষ্য দেবরাজ ইন্দ্রকে খোঁজা, সেজন্য চলুন। কিন্তু মাতা, দেবর্ষি, সময় আর পরিস্থিতিকে বুঝুন। মহাদেব যদি আমাদের পৃথিবীলোকে আসা নিয়ে কোনো মন্তব্য না করেন, তাহলে অবশ্যই তার পেছনে কোনো কারণ আছে। তাই চলুন। যেমনটা আপনি বলবেন মাতা, চলুন। এ কি বলছো তুমি? বাড়িতে নিয়ে গেছে মানে? ভালোই, প্রথমে আজে বাজে কথা বলো, তারপর বাড়ি নিয়ে যাও। বাবা, চলো ছোট ভাইকে বাড়িতে নিয়ে আসি। আরে ওই মেয়েটা কি আমাদের আত্মীয় নাকি যে বাড়িতে নিয়ে চলে গেল সোজা? চলো মা, ছোট ভাইকে নিয়ে আসি। কেউ কোথাও যাবে না, ইন্দ্র যেখানে আছে সেখানেই থাকুক, আর আমরা এখানে। আচ্ছা, আর ওই যে কাঁটা ফোটার মতো কথাগুলো বলে গেল সেবেলা, প্রথমে তো বেশ রাগ দেখাচ্ছিলেন। এই অভয়, তোর বউকে চুপ করতে বল, আর নিয়ে যা এখান থেকে। মুখ বন্ধ রাখতে শেখা ওকে। সবাই যাও এখন। চল। কুন্তি দেবী, তুমি থাকো। একটা কথা বলো তো, ওই ক্লার্কের মেয়েটার সঙ্গে ইন্দ্রর দেখা হয়েছিল? ফোনে বললো কিছু? হ্যাঁ, ফোনে কথা হয়েছিল। স্বাতী নিজেকে ঘরে বন্ধ করে রেখেছিল, ইন্দ্র এসেছিল ওখানে।
কিন্তু ও দেখা করেনি। ইন্দ্রের সাথে 1 মাস সাথে দেখা করবে না। আর শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আমার ছেলে ওই ডাক্তার নিধির বাড়িতে থাকবে, মানে আমি... এটা তোমার বোকা বৌমার মতো তোমার মাথাতেও ঢুকলো না? হ্যাঁ, আরে ভাবো, গল্পটা তো এখান থেকেই পাল্টে যেতে পারে। ভেবে দেখো, যদি 1 মাস ইন্দ্র ওই ক্লার্কের মেয়েটার থেকে দূরে থাকে আর নিধির কাছে থাকে, তাহলে তো একটা নতুন গল্প শুরু হতেও পারে। কিন্তু ও... আরে চুপ করো তো, চুপ করো। সব সময় বুদ্ধি খাটানোর দরকার আছে কোনো? সহজ কথাটা বোঝো না? ইন্দ্রর বয়সী একটা ছেলে আর একটা যুবতী মেয়ে যদি একসঙ্গে 1 মাস থাকে, তাহলে কি কি হতে পারে? আর এমনিতেও তোমার ছেলের একটু প্রেমে পিছলে যাওয়ার অভ্যেস আছে। ওই মেয়েটা যার সঙ্গে আমরাই ওর বিয়ের ঠিক করেছিলাম, তাকেই যদিও ভালোবেসে ফেলে, তার থেকে ভালো আর কি হবে? থাকতে দাও ওদের দুজনকে একসঙ্গে। হতেও তো পারে 1 মাস নিধির সঙ্গে থাকার পরে ইন্দ্র সাথীকেই ভুলে যাবে। হে মা সন্তোষী, আমার ইন্দ্রকে রক্ষা করো। দিদি, তুমি এখানে? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তোমায় মন্দিরে দেখলাম, তাই এখানে এলাম। আচ্ছা, ইন্দ্র ঠিক আছে তো? ঠিক আছে, কিন্তু খুব দুর্বল হয়ে গেছে। আর দিদি, আমি ওর সঙ্গে 1 মাস দেখা করব না ঠিক করেছি, যাতে ও সুস্থ থাকে। আমি জানি না যে তুমি ইন্দ্রর সঙ্গে দেখা করবে না এটা কেন ঠিক করেছো, কিন্তু আমি জানি তুমি ওকে ভীষণ ভালোবাসো। তাই এই রক্ষাসূত্র ওর হাতে বেঁধে দিও। হ্যাঁ দিদি, আমি এক্ষুনি আমার ভাইকে বলছি গিয়ে বেঁধে দিতে। নারায়ণ নারায়ণ। মাতা, আপনি কি করে জানলেন যে স্বাতী এখানে থাকবে? দেবর্ষি, মানুষ রূপে কখনো কখনো এই অনুভূতি হয়েই যায়, যখন আপনার প্রিয় কারোর জীবনে অনুচিত কিছু ঘটনা ঘটে। আপনি ধন্য মাতা, ধন্য আপনি। আমি কোথায় আছি? তুমি এই অবস্থায় বাইরে বেরোলেই কেন? চলো, ওঠো, সাবধানে গাড়িতে বসবে। চলো চলো। মনে হচ্ছে নিজে দেবী আমাকে ওনার বাড়িতে নিয়ে এসেছেন। যাই হোক, এখন সাথীর সঙ্গে দেখা করতে যেতে হবে।
আরেকবার ওকে বোঝানোর চেষ্টা করব। আমি উঠতে পারছি না কেন? আমার হাত সামনে এগোচ্ছে না কেন? সাথী, 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 দিদি, জামাইবাবু হসপিটালে নেই। হসপিটালে নেই? তাহলে এরকম অবস্থায় ও কোথায় গেছে? একজন ডাক্তার বললেন যে যেই ডাক্তার ওনার চিকিৎসা করছিলেন তিনি ওনাকে বাড়ি নিয়ে গেছেন। ডক্টর নিধি ইন্দ্রকে বাড়ি নিয়ে গেছেন? ডক্টর এটাই বললেন। কেউ আছে? নিধি দেবী, নিধি দেবী। দিদি চলো নিধির বাড়ি যাই। কোথায়, কার কাছে চললে দুজনে? আমরা জামাইবাবুর সঙ্গে দেখা করতে যাব, আপনি সরে যান। এই বাচ্চা ছেলে, তোর রক্ত দেখছি খুব গরম। বাবা ছেড়ে দিন না, ও ছেলে মানুষ। মুড ভালো আছে আমার, না হলে তোকে আজ বুঝিয়ে দিতাম। মানলাম ও ছেলে মানুষ, কিন্তু তুমি তো আর ছেলে মানুষ নও। তাহলে আমার ছেলের বিপদ হবে জেনেও তুমি কেন দেখা করতে এলে? না মা, আমরা ইন্দ্রর সঙ্গে দেখা করতে আসিনি। এই যে ওর জন্য রক্ষা কবচ নিয়ে এসেছিলাম, কিন্তু জানতে পারলাম ও নিধির বাড়িতে আছে। আরে তুমি যদি আমার ছেলের থেকে দূরে থাকো তাহলে ওর রক্ষা কবচের কোনো দরকার নেই। মা, এটা তো মায়ের আশীর্বাদ। ঠিক আছে, তাহলে আপনিই বেঁধে দেবেন। এক মিনিট। যার গ্রহদোষের কারণে তার স্বামী মরতে বসেছে, তার দেওয়া এই রক্ষা সূত্র কোনো কাজে লাগবে না। উনি ঠিক কথাই বলেছেন। আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, আমার ছেলের বিপদ হবে জেনেও ওর সাথে দেখা করতে হাসপাতালে এসো না। মিনতি করছি তোমাকে। চলো। দেখা করব না ওর সঙ্গে, কিন্তু দয়া করে এটা ওর হাতে বেঁধে দেবেন বাবা। আরে ভালো তো এসব। কি হলো মাতা? জানি না দেবর্ষী, কিন্তু এমন আভাস পাচ্ছি যেন দেবরাজ ইন্দ্রকে খুঁজে পাওয়ার কোনো সূত্র এখানে লুকোনো আছে। দেবী সন্তোষীর সাহস ওনার শক্তি চলে যাওয়ার পরেও কমেনি, একটুও কমেনি। কিন্তু দেবী সন্তোষী, আপনি ইন্দ্রকে খুঁজে পাবেন না। মাতা, মানব অবতারে আপনি হাঁপিয়ে ওঠেননি তো? না দেবর্ষী, কিন্তু আমার কেমন একটা অনুভূতি হচ্ছে। কিরকম অনুভূতি? বুঝতে পারছি না দেবর্ষী, কিন্তু মনে হচ্ছে যেন কোনো দানবীয় শক্তি কাছেই আছে। মানুষ রূপেও
আমি অনুভব করতে পারছি। মনুষ্যরূপ কত দুর্বল হয় দেবী সন্তোষীকে আমি তা এখনই অনুভব করাচ্ছি। ওই দেখুন দেবর্ষী, মূর্খ অজ্ঞানী বালক, তুমি এ কথা ভুলে যাচ্ছ। আমি দেবর্ষী, দেবর্ষী নারদ, যাকে স্বয়ং প্রভু শ্রী বিষ্ণু বর প্রদান করেছেন। আর তাঁর আশীর্বাদেই আমাকে কোনো মানব, দানব, সর্প বা কোনো গন্ধর্ব স্পর্শ করতে পারবে না। তুমি বর লাভ করেছো দেবর্ষী নারদ, কিন্তু দেবী সন্তোষী নন। অর্থাৎ লোহিতাসুর। দেবর্ষী, লোহিতাসুর, তুমি তোমার সীমা অতিক্রম করছো দুষ্ট। মাতা সন্তোষীর কোনো ক্ষতি করো না লোহিতাসুর। তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছ লোহিতাসুর। আমাদের অসুর বিধানে লেখা আছে, যখনই শত্রু অসহায় হয় তখনই তার উপর আঘাত করা উচিত। লোহিতাসুর, মাতা সন্তোষীর ক্ষতি করার সিদ্ধান্ত ত্যাগ করো তুমি। লোহিতাসুর! অসুর পুত্র, কেন চেষ্টা করছো? তোমার আসরিক শিক্ষা কি তোমায় এটা শেখায়নি যে তুমি আমার প্রাণ নিতে অসফল হবে? জানি দেবী সন্তোষী, ওই বিষ্ণু সমুদ্র মন্থনে পাওয়া সমস্ত অমৃত তোমাদের দেবদেবীদের পান করিয়েছিল, কিন্তু সেই অমৃতের ওপর অধিকার শুধু আমাদের ছিল, অসুরদের। কখনোই নয়। ভেবে দেখো, তুমি এক্ষুনি এক অসহায় মানুষের প্রাণ নিতে চাইছিলে, আর যারা প্রাণ নিতে চায় তারা অমৃত পাবে কি করে? প্রাণ হরণ করতে পারবো না, কিন্তু মানুষ রূপে আপনার রক্ত অবশ্যই ঝরাতে পারবো। দাঁড়াও, এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুমি ভুলে যাচ্ছ যে মানব অবতারেও মাতা সন্তোষী একজন দেবী। দেবী! হে মহাদেব, শক্তি দিন আমায়। মহাদেব, দাঁড়ান দেবী পার্বতী। দেবী সন্তোষী এতটাও দুর্বল নন যে তার কারোর সাহায্যের প্রয়োজন হবে। কিন্তু লোহিতাসুর এক মায়াবী শক্তিশালী অসুর, আর এই সময় দেবী সন্তোষীর কোনো শক্তিই নেই। দেবী, এখন সন্তোষী একজন সাধারণ নারী, আর আপনি জগৎ মাতা। আর আপনাকে এটা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই
যে নারীর মধ্যে সৃষ্টি করার ক্ষমতা থাকে তার মধ্যে সংহার করার ক্ষমতা নিজে থেকেই তৈরি হয়। আর ভুলে যাবেন না দেবী যে কলিযুগে লোহিতাসুরের মতো হাজার হাজার অসুর ঘুরে বেড়ায়, আর হাজার হাজার নারীকে সেই রাক্ষসদের সম্মুখীন হতে হয়। দেবী সন্তোষী সাধারণ নারী হিসেবে তাদের সম্মুখীন হবেন, তবেই তো সংসারের সামনে দৃষ্টান্ত স্থাপিত হবে। ঠিক বলেছেন আপনি। নারীদের অসুররূপী মানুষদের সঙ্গে যুদ্ধ করার উদাহরণ স্থাপন করতেই হবে। তোমাকে আজ আমি ছাড়বো না। তোমার রক্ত ঝরিয়েই আমার মন শান্তি পাবে। দিদি, দিদি, ইনি তো সেই দিদি না যিনি তোমার খারাপ সময় সাহায্য করেন? হ্যাঁ অনুজ, এক মিনিট। সিগন্যালে আমি পুলিশের গাড়ি দেখতে পেয়েছিলাম, তুই গিয়ে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, ঠিক আছে? আমি বললাম তো এদিকটা দেখছি, তুই তাড়াতাড়ি যা। আমি থাকতে আমার দিদির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। একে মহাদেব, আজ এক ভক্ত তার দেবীকে রক্ষা করছে। ভক্ত নয় দেবী, বরং একজন সাধারণ নারী আরেক নারীকে সাহায্য করছে। ছাড়বো না আমি তোকে আর তোর দিদিকেও। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। জয় মা সন্তোষী, জয় সন্তোষী মা। তোর মনে হয় এই পাথর মেরে তুই পালিয়ে যেতে পারবি? পালাচ্ছি না, কিন্তু তোমাকে আমি শিক্ষা দেবই। লোহিতাসুর, অসুররা কোনোদিন মানুষ হতে পারে না, কারণ তাদের ধারণাটাই ভুল। তারা ভাবে শক্তি থাকে অস্ত্রে, শক্তি থাকে হাতে, কিন্তু বাস্তবে শক্তি থাকে মনে। ছেড়ে দাও সাথী। মনে হয় ও বুঝতে পেরেছে যে একজন নারীর ওপর হাত তোলা কত বড় অন্যায়। আসুন ইন্সপেক্টর স্যার, ওই যে দেখুন। আমি কোনো ভুল করিনি। ছাড়ো আমাকে। দিন দুপুরে গুন্ডামি করবি? নিয়ে চলো একে। ছাড়ো। এবার তো তোকে জেলে গিয়েই ছাড়বো। দিদি, তোমার হাত থেকে তো খুব রক্ত বেরোচ্ছে, চলো গিয়ে আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আরে আরে আরে, শুনুন শুনুন, আমিও আছি এনার সাথে। আসুন, আপনিও চলুন। আসুন। ছাড়ো আমাকে, ছাড়ো। আরে চলো। তুমি আমাকে বন্দি করতে পারবে না, আমি তোমাকে ধ্বংস করে দেব। আমি ওকে নিয়ে যাচ্ছি, তুমি ফাইলটা নিয়ে এসো। ঠিক আছে স্যার, যাও। দেবী পৌলমী, আপনি? কতবার বলেছি দেবী সন্তোষীর কাছে শক্তি নাই বা থাকুক, লড়তে যেও না ওনার সঙ্গে। মনে রেখো, উনি সত্য, সন্তোষ
ভালোবাসা, দয়া আর সংযমের দেবী। আর এই সমস্ত গুণ থাকলে একজন সাধারণ ব্যক্তিও শক্তিশালী হয়ে ওঠে। ক্ষমা করবেন দেবী, আবার এই ভুল হবে না। আবেগের বশে মনে ছিল না। নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখো। এখন যাও আর এটা নিশ্চিত করো যে দেবরাজ যেন কোনো মূল্যেই মুক্তি না পান। অবশ্যই মাতা। নিধিমা, তাড়াতাড়ি আয়, পুজোর সময় পার হয়ে যাচ্ছে। আরে বাহ, খুব ভালো দেখাচ্ছে তোকে। আজ তো পুজোর জন্য একেবারে তৈরি হয়ে এসেছিস। বাবা, আমি একটু বাইরে যাচ্ছি পুজো দিতে। আরে কিন্তু আরে বাড়িতে পুজো করে নে মা, তারপরে মন্দিরে যাবি। না বাবা, এখানে তুমি করে নাও, আমি মন্দিরে গিয়েই পুজো করব। কি হয়ে গেল নিধির? কাল থেকে কেমন পরিবর্তন হয়ে গেছে। সাথে আমার বেশি লাগেনি, তুমি এত চিন্তা করো না। দিদি, আমি যদি একটু আগে আসতে পারতাম তাহলে তোমার এরকম কিছুই হতো না। তাছাড়াও ওই লোকটা খুবই ভয়ঙ্কর ছিল। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভয়ঙ্কর ছিল। আর তার থেকেও বড়, কিন্তু ওই লোকটা কে ছিল দিদি? গুন্ডাদের আবার কোনো পরিচয় হয় নাকি? ওরা তো যে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে। যাকে এসব কথা ছাড়ো। আচ্ছা এটা বলো, তুমি এত চিন্তিত কেন? তুমি তোমার দিদিকেও বলবে না? না না দিদি, সেরকম কিছুই নয়। ওই আসলে ব্যাপারটা হলো যে তুমি এই অবস্থায় বাইরে বেরোলেই কেন? চলো ওঠো, সাবধানে গাড়িতে বসবে। চলো চলো। দিদি, জামাইবাবু হসপিটালে নেই। যেই ডাক্তার ওনার চিকিৎসা করছিলেন উনি ওনাকে বাড়িতে নিয়ে গেছেন। এই রক্ষা কবচটা এখনো আমার কাছে আছে দিদি। আমি বুঝতেই পারছি না যে আমার কি করা উচিত। যখন কোনো পথ পাবে না তখন ভগবানের ওপর ছেড়ে দেওয়া উচিত। সম্ভব হলে এটা ইন্দ্রর হাতে পরিয়ে দিও। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি পরিয়ে দাও। কেউ আছে? নিধি দেবী, নিধি দেবী, এই তো আপনি এসে গেছেন। দেখুন না, আমি ওঠার চেষ্টা করছি কিন্তু আমি পারছি না, আমার হাতও কাজ করছে না। টেনশন করো না ইন্দ্র, এসব হয়তো তোমার উইকনেসের কারণে হচ্ছে। আমি একবার চেক করে নিই, তোমার আবার জ্বর আসেনি তো? নিজে দেবী, আমাকে এক্ষুনি সাথীর সঙ্গে গিয়ে দেখা করতে হবে। ইন্দ্র, তোমার শরীর এখনো ঠিক হয়নি, তুমি এভাবে কি করে? না মানে সুস্থ হয়ে পরে দেখা করে নিও। না না, আমাকে এক্ষুনি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলে যাও, কিন্তু একটু প্রসাদ মুখে দিয়ে যাও। হয়তো এটা খেলে সব ঠিক হয়ে যাবে।